এবার ভারতের দুশ্চিন্তার কারণ হয়েছে বাংলাদেশের নতুন ২৭,০০০ কোটি টাকার সামরিক বিল। বাংলাদেশ এবার শুধু বাজেট বাড়াচ্ছে না, বদলে ফেলতে যাচ্ছে পুরো সামরিক বাস্তবতা। যুদ্ধ বিমান, অ্যাটাক হেলিকপ্টার, আধুনিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা, অ্যান্টি ড্রোন প্রযুক্তি এবং দূরপাল্লার রাডার কেনার জন্য একসঙ্গে প্রায় ২৭,০০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ চেয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় এই সামরিক আধুনিকায়ন পরিকল্পনাকে এখন অনেকেই দক্ষিণ এশিয়ার নতুন শক্তির সংকেত হিসেবে দেখছেন। বিশেষ করে এমন সময় এই পরিকল্পনা সামনে এলো যখন ভারত পুরো অঞ্চলে নিজের কৌশলগত প্রভাব আরও শক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঠিক তখনই বাংলাদেশের এই বিশাল সামরিক প্রস্তুতি দিল্লির জন্য নতুন হিসাবের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতে নৌসেনা ও বিমান বাহিনীর সক্ষমতা বাড়ানোর উপর বিশেষ নজর দিয়েছে সরকার। এর অংশ হিসেবে বিমান বাহিনীর জন্য বহুমুখী যুদ্ধ বিমান, অ্যাটাক হেলিকপ্টার, আধুনিক ড্রোন সিস্টেম, অত্যাধুনিক আকাশযান সহ বিভিন্ন ধরনের উন্নত যুদ্ধ সরঞ্জাম কেনার প্রস্তাব করা হয়েছে। দেশে পর্যাপ্ত গরু আছে, পাশের দেশ থেকে আনার প্রয়োজন নেই। সীমান্ত দিয়ে যেন কোনো গরু না আসে সে বিষয়ে বিজিবিকে সতর্ক থাকতে বলা হচ্ছে, এমনটি জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ওনার ভোট দিয়ে এখন জিতে, এখন তো আমাদের গরুগুলো বিক্রি হচ্ছে না। এখন কি করবে গরুগুলো, কি করবো আমরা? আমাদের বিষ খাওয়া ছাড়া কোনো উপায় নেই, কি খাবো আমরা? ইন্ডিয়া থেকে একটা কিছু নিয়েন না। শুভেন্দু আপনার পা ধরবে যে বাবারে আমি তার তুলে নিচ্ছি, এই খাতাতারের বেলা তুলে নিচ্ছি, তোরা কি চাস তাই দিব। এবার মুসলমানদের ঈদ নষ্ট করে দিল শুভেন্দু। ক্ষমতায় বসেই অনন্য মাত্রায় মুসলমানদের উপর অত্যাচার শুরু করেছেন তিনি। ভারত বাংলাদেশ উন্মুক্ত সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আরো কঠোর অবস্থানে পশ্চিমবঙ্গের নতুন সরকার। দরকার এখন শুভেন্দু বাবুকে ধরে জেলের মধ্যে রাখা রাজ্য সরকারের। রাজ্য সরকার রাখছে না কেন সেটাই প্রশ্ন। পশ্চিমবাংলার পুলিশ মন্ত্রী শুভেন্দু বাবুকে বাইরে ছেড়ে রেখেছে। আর আপনি একটু খবর করুন, অন্যায়ের বিরুদ্ধে খবর করুন, শাসকের বিরুদ্ধে যাবে, আপনার বাড়ি নোটিশ এসে যাবে, আপনার চ্যানেলকে স্ট্রাইক মারবে, এই করে যত ধরনের অগণতান্ত্রিক পন্থা আপনার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। এটা সরকার না, এটা সার্কাস চলছে। শুভেন্দু নিজেই কিন্তু বরিশাল বাড়ি ওর, এই বাংলাদেশে তার জন্মস্থান, সে নিজে স্বীকার করে। এবং বাংলাদেশের বিরুদ্ধে যে কর্মকাণ্ড শুরু করে, একমাত্র যারা জন্মগত ভাবে বাস্টার্ড হয়, হারামজাদা হয়, তারাই যেই মাটিতে জন্মে সেই মাটির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। আমাদের এই গরু বিক্রি করে আমাদের সংসার চলে। আমি আজকে ওপেন, আমাদের আর্থিক সমস্যা, সরকার যে পেটে লাথি মারলো আমাদের, এই লাথি মারার কষ্ট, এই যে কি যন্ত্রণা দিয়েছে, এর থেকে আমি 20 হাতে ঘুরছি, 20কে আত্মহত্যা করবো। আমরা তো একজন হিন্দু, জানি না কোনকে কি করতে হবে, ঘুমাতে করতে হবে। ঘুমাতে যদি করবি তাহলে সরকার বাড়ি নিয়ে ঘুমাতে করুক। মানতেই পারছি না, আমরা স্বাধীনতা বাদে সুসাইড করব। শুভেন্দু অধিকারী আছে সেগুলো দেখবে। হ্যাঁ বলে যে সোনার বাংলা করব, সোনার বাংলা করার থেকে এটা কি করছে? তার থেকে জয় বাংলা অনেক ভালো ছিল। আমরা বলবো সরকারের কাছে চাইছি, নাই গরু নিয়ে যাক, নাই আমাদেরকে কি করবে করুক। আমি মাফিয়ার কাছে বিবেক বর্গা দিয়ে ভোটে জিতি নাই। আমার জন্য ভোট দিয়েছে মা বোনেরা, আমার কেন্দ্রগুলো পাহারা দিয়েছে যুবক ভাইয়েরা, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা। আমার জন্য মায়েরা নিজে টাকা তুলে আমার জন্য সিএনজি ভাড়া দিয়ে ভোট দিতে আসছে। সুতরাং যারা জনগণের ভোটে নির্বাচিত, তারা মাফিয়ারের বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত থাকে। ভারতের খেয়াল খুশির উপরে আমাদের দেশটা আজকে চলছে। 54টা নদীর পানি প্রবাহে তারা অন্যায়ভাবে, অন্যায্যভাবে, আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘন করে একতরফাভাবে উজানে তারা পানি প্রত্যাহার করে চলেছে। এটা কোনো সৎ বন্ধুত্বের কোনো নমুনা না। কিসের ভয়? এই হাসনাত আব্দুল্লাহ সাদাকে সাদা, কালোকে কালো বলে তাই। এই হাসনাত আব্দুল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কোনটা কালো, কোনটা সাদা, কোনটা জনগণের অধিকার আর কোনটা তোমাদের পেট ভরার অধিকার। সীমান্তে যদি আর একটা হত্যাকাণ্ড ঘটে, একটা লাশের বিনিময়ে 10টা লাশ সীমান্তের ওই পারে ফেলতে হবে। দর্শক, আবারও আপনাদের জন্য চূড়ান্ত সুখবর নিয়ে হাজির হয়েছি যে বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন হবেই। বিএনপি সরকারি জুলাই সনদ বাস্তবায়নের মহা আয়োজন করছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আবারও আপনাদের জন্য চূড়ান্ত সুখবর নিয়ে হাজির হয়েছি যে বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন হবেই। বিএনপি সরকারি জুলাই সনদ বাস্তবায়নের মহা আয়োজন করছে। হ্যাঁ, একদম ঠিক ডিজায়ার্ড টাইমে, উইদিন 180 ডেজে ফ্রম দি বিগিনিং অফ দিস ইনসেপশন অফ দিস গভর্নমেন্ট, জুলাই সনদ বাস্তবায়ন হবে। এই জন্য সরকার মহা আয়োজন করছে। কিন্তু এখানে একটু মজার খেলা আছে। বিএনপির চোখের সামনে জামাত ইসলামী ক্রেডিট নিয়ে নিচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন হবে, জাস্ট কিছু একতলাপ আছে যে নোট অফ ডিসেন্টগুলো কি হবে কি হবে না, পদ্ধতিগত কিছু একতলাপ আছে, বাট এতদিন তো সংখ্যা ছিল জুলাই সনদ বাস্তবায়নই হবে না। চারদিক থেকে জামাতের বড় বড় নেতারা আমাদেরকে বলতেন, কারণ আমরা রাজনীতির গভীরে কিছু খোঁজ রাখি, টিভি স্টেটের কিছু খোঁজ খবর আমাদের কাছে থাকে। জামাতের কর্ম পরিষদ সদস্যরা অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই কি হলো, জুলাই সনদ কি বাস্তবায়ন হবে না? এখন তারাও বুঝে গেছেন যে না, জুলাই সনদ বাস্তবায়ন হবে, এতে কোনো সন্দেহ সংখ্যা নেই। কিন্তু সেই নোট অফ ডিসেন্টের কি হবে বা কবে হবে, কবে বলতে সেই 6 মাসের 180 দিনের মধ্যে হবে, এটাও ক্লিয়ার, কোনো সন্দেহ সংখ্যা নেই। কিন্তু এখন খেলাটা চলছে অন্যদিকে, সেটা হচ্ছে যে বাস্তবায়নের ক্রেডিটটা কে নেবে। এখানে জামাত অলরেডি বিএনপির চোখের সামনে ক্রেডিট নিয়ে নিচ্ছে। এটা মজার ঘটনা। যেমন আমি উদাহরণ দিই, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার কায়েম হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার কয়েকবার ধ্বংস হয়ে গেছে, কিন্তু আবার ফিরে এসেছে কয়েকবার। যেমন তত্ত্বাবধায়ক সরকারের জনক বাংলাদেশে পায়োনিয়ার অথবা গোলাম আজম, এটা জামাতের প্রস্তাব ছিল। তো তত্ত্বাবধায়ক সরকার 1991 সালে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন হয়েছে, বিএনপি ক্ষমতায় সেই তত্ত্বাবধায়ক সরকারকে অস্বীকার করা শুরু করলো। এটা নিয়ে অনেক ঘটনা।
এক পর্যায়ে বিএনপিকে বাধ্য করা হলো তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে। এখন দেখেন 1996 সালে একটা নির্বাচন করে বিএনপি অল্প কিছুদিন ক্ষমতা ছিল। তো অল্প কিছুদিন ক্ষমতা ছিল, ওই সময় বিএনপি সরকার, জামাত, আওয়ামী লীগ কেউ ছিল না, একদম পুরো বিএনপি নিজেরা 1996 সালে পার্লামেন্টের অধিবেশন বসিয়ে তত্ত্বাবধায়ক সরকার বিল পাস করে তারপরে পদত্যাগ করে তারপরে তত্ত্বাবধায়ক সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচন দিয়েছে, তারপরে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে। দেখেন তত্ত্বাবধায়ক সরকার পাস করেছে কারা 1996 সালে? একদম বিএনপি নিজেরা। আওয়ামী লীগ জামাত ওখানে ছিলই না সংসদে। আওয়ামী লীগ জামাত মুক্ত সংসদে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার পাস করেছে। পাস করলো বিএনপি সরকার, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার ক্রেডিট কার 1996 সালে? উত্তর হচ্ছে আওয়ামী লীগ জামাতের। পাস করেছে বিএনপি, কিন্তু ক্রেডিট আওয়ামী লীগ জামাতের, কারণ ওই পাস করাতে বাধ্য করেছে আওয়ামী লীগ জামাত রাজপথের আন্দোলন করে। এখন আবার তত্ত্বাবধায়ক সরকার এসেছে। এখন তত্ত্বাবধায়ক সরকারটা এসেছে, এখন ক্রেডিট কার? এখন কি তত্ত্বাবধায়ক সরকার এসেছে ইউনূসের আমলে এসেছে, এখন পার্লামেন্ট এটা একদম পুরোপুরিভাবে সংবিধানে যোগ হবে। তো এখন ক্ষমতায় যদি যেই থাকতো, সাপোজ ছাত্র জনতা এখন ক্ষমতায় নেই, কিন্তু ক্রেডিট ছাত্র জনতার, কারণ ছাত্র জনতা আন্দোলন না হলে তত্ত্বাবধায়ক সরকার এভাবে আসতো না। ক্ষমতায় বিএনপি, কিন্তু ক্রেডিট ছাত্র জনতার। অনেকটা এরকম যে জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি সরকার, অবশ্যই পার্লামেন্টে জামাতও থাকবে, বাট জামাত বিরোধিতা করলেও বিএনপি সরকার জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবে এবং করবে। জামাত বিরোধিতা করবে, এটা জাস্ট বোঝানোর জন্য বললাম। বিএনপি সেই মেজরিটি আছে, এর মানে বিএনপি সরকার করবে, জামাত সরকার তো না, বিএনপি সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে, কিন্তু ক্রেডিট পাবে জামাত। কারণ বিএনপি প্রথম দিকে কিছু 2 নম্বরই করে, চালাকি করে, একটু সলসা তৈরি করে, বেশি বুঝতে যে এমন পরিস্থিতি তৈরি করেছে যে সারা বাংলাদেশে রাজনীতিতে পারসেপশন তৈরি হয়েছে যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন চায় না। জামাত রাজপথে আন্দোলন জমিয়ে ফেলেছে, সভা, সেমিনার, একদম সমাবেশ, মহাসমাবেশের তারিখ পর্যন্ত তৈরি দিয়ে দিয়েছে। তা মহাসমাবেশ করা এটা কিন্তু চূড়ান্ত পর্যায়ে করা হয়, যেটা বিএনপি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে 4.5 বছর পর করেছিল, সেটা জামাত 3 মাসের আগেই ঘোষণা দিয়ে দিয়েছে। তা এখন জামাত যেভাবে আন্দোলন জমিয়েছে এবং বিএনপিকে যেভাবে নাকানি চুবানি খাওয়াইছে, তাতে এখন বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে যাচ্ছে, যাতে প্রমাণিত যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়নি, জামাত বিএনপিকে বাধ্য করেছে। অতএব ওই কাজ করবে বিএনপি সরকার, কিন্তু ক্রেডিটটা পাবে জামাত। এখন এই ক্রেডিটে ভাগ বসাতে চেষ্টা করছে বিএনপি, এটা তো কেমন কথা যে বাস্তবায়ন আমরা করবো, বাস্তবায়নের কথা আমরা বলেছিলাম, কিন্তু মাঝখানে গণভোটের বিরুদ্ধে বলে, গণভোটকে অবৈধ বলে, জুলাই সনদকে প্রতারণা বলে আমরা ফেসে গেছি, কিন্তু আমরা বাস্তবায়ন করবো, ক্রেডিটটা জামাত পাবে, জামাত এটা নিয়ে রাজনীতি করবে। বিষয়টা কেমন না? এই জন্য বিএনপি নানান চেষ্টা করছে যে না, আমাদেরকে কিছু ক্রেডিট নিতে হবে। তার অংশ হিসেবে বিএনপি তারেক রহমানের দেশে শুরু করে দিয়েছে আরো বিভিন্ন মাত্রা। এটা দেখবেন সামনে ধীরে ধীরে জুলাই সনদ বাস্তবায়ন যখন একদম কাছাকাছি চলে আসবে, তখন দেখবেন যে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে বিএনপি ব্যাপকভাবে মাঠে, এবং দেখবেন যে এটাকে বিএনপি সেলিব্রেট করছে, কনসার্ট করছে, অনুষ্ঠান করে জুলাই সনদ বাস্তবায়ন সেলিব্রেট করছে বিএনপি, কারণ তারা ক্রেডিট নিতে চায়। সেটা লাভ নাই, ক্রেডিট জামাত নিয়ে নিয়েছে বিএনপি চোখের সামনে আরো বেশি দেখবেন বিএনপি অলরেডি শুরু করে দিয়েছে। তার প্রমাণ হচ্ছে, দেখেন আমি অনেকটা সেম একটা আলোচনা আগে করেছিলাম, আবার সেম জিনিস ঘটেছে, এখানে একটু ভিন্ন অঙ্গিক আলোচনা। জুলাই সনদ বাস্তবায়নে সিলেটে যুব দলের লিফলেট বিতরণ, বাবা ক্ষমতায় বিএনপি, আর জুলাই সনদ বাস্তবায়নে লিফলেট বিতরণ করে বিএনপি যুবদল। এর আগে কুমিল্লায় করেছে, এখন সিলেটে কেন? ক্ষমতায় তো যুব দলের দলই তো ক্ষমতায়, যুব দলই তো বিএনপির অঙ্গ সংগঠন যুবদল। তো লিফলেট বিতরণ করে কার কাছে? আরে যুব দলের দাবি দেওয়া থাকলে তারা তো নিজেরাই সরকার, তারা তো মন্ত্রীর কাছে লিফলেট দিতে পারে, মন্ত্রীর কাছে স্মারকলিপি বা চিঠি দিতে পারে, বা ফোন করে বললেই তো হয়। রাস্তায় নেমে তো লিফলেট বিতরণ করার কোনো প্রয়োজন নাই। রাস্তায় নেমে লিফলেট বিতরণ করে জনগণকে সচেতন করার জন্য, জনমত তৈরি করার জন্য, সরকারকে চাপ প্রয়োগ করার জন্য। অথচ যুবদল রাস্তায় নেমে লিফলেট বিতরণ করছে, মহাকাণ্ড। এটার কোনো ব্যাখ্যা আছে? এটার ব্যাখ্যা একটাই, যে জুলাই সনদ বাস্তবায়নের ক্রেডিট বিএনপি তাদের ঘরে কিছু নিতে চায়, যে না আমাদের যুবদলের লোকজন তো লিফলেট বিতরণ, সেমিনার, চাপ প্রয়োগ, জনগণকে সচেতন করা, এটা কি শুধু বিএনপি একা করেছে, মানে জামাত ইসলাম একা করেছে, জামাত এনসিপি একা করেছে না? এই যে যুবদলের ছেলেরা মাঠে ছিল, ছাত্রদল 2 দিন পর বলবে, এই যে শিবির, ডাকসু কত সভা সেমিনার করেছে জুলাই সনদ বিষয়ে, গণভোট বিষয়ে, 2 দিন পর দেখবেন যে বাস্তবায়নের সময় কাছাকাছি আসলে ছাত্রদলও করছে, তখন তারা বলবে আরে আমরাও তো করেছি। যখন আজ থেকে 1 বছর, 2 বছর, 1.5 বছর পর যখন টকশোতে এই জুলাই সনদ নিয়ে আলোচনা হবে, তখন শিবিরের লোকজন, জামাতের লোকজন, আরে আমরা আন্দোলন করেছি, তারপরে জুলাই সনদ আদায় করেছি, তখন ওই টকশোতে জবাব দেওয়ার জন্য বলতে পারবে আরে আমরাও তো মাঠে ছিলাম, এই যে যুবদল লিফলেট বিতরণ করেছিল অমুক জায়গায় তমুক জায়গায়, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেমিনার করেছিল, এই সেই ইত্যাদি ইত্যাদি। এই বন্দোবস্ত করছে বিএনপি। বাস্তব কথা হচ্ছে এটা, এই যে জুলাই সনদ বাস্তবায়নে সিলেটে যুবদল লিফলেট বিতরণ, এগুলো যে দেখেন, এগুলো হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নে মহা আয়োজনের অংশ। বাস্তবায়ন হবে, হোক, এটা ভালো। এরকম ক্রেডিট নেওয়ার চেষ্টা যদি কেউ করে, ইটস হেলদি কম্পিটিশন, এটা ভালো, এটা আমি নেগেটিভলি দেখি না। যুবদল একটা ধন্যবাদের প্রাপ্য। সরকার কেমন চলছে? আওয়ামী লীগের মতো, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো, নাকি আওয়ামী লীগের চেয়ে খারাপ, কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূসের চেয়েও খারাপ? তারেক রহমান সাহেব আসলে কার মতো? তিনি তার বাবার মতো, মায়ের মতো, নাকি মার্টিন লুথার কিংয়ের মতো? এই বিষয়গুলো নিয়ে খুব দ্রুত আলোচনার সময় এসে গেছে, কারণ চারিদিক থেকে বহু ফিসফাস, বহু অশনি সংকেত। যদি সরকারের একদম শুরুতে আমরা এই সরকারকে একটি নির্দিষ্ট ট্রেনে উঠিয়ে দিতে না পারি, তাহলে এই ট্রেনের আমরা যারা যাত্রী আছি তারা সবাই বিপদগ্রস্ত হব। যখন বিপদ আসে তখন, বা যখন প্রলয় আসে, তখন দেবালয়ও প্রশ্রয় পায় না, দেবালয়ও রক্ষা পায় না। আপনি গিয়ে মসজিদে বা মন্দিরে গিয়ে আশ্রয় নেন, যুদ্ধের সময়, বিপদের সময় কেউ আপনাকে রক্ষা করতে আসবে না।
আজ আওয়ামী লীগের পরিণতি দেখেন, বড়জোর 1001 জন মানুষ দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, কিন্তু বাকি 999 জন মানুষ সাফার করছে। এই 999 জন মানুষের বড় দোষ ছিল তারা সময় মতো মুখ খুলেনি, দলবাজি করেছে। আর দলের বিরুদ্ধে কথা বলা যাবে না। দু একজন যারা কথা বলেছি আমরা, আমাদেরকে দল থেকে একেবারে দূরে রাখার জন্য তারা সবাই হই হই রই রই করে উঠত। বিএনপির অবস্থা এখন তদ্রুপ হচ্ছে। বোঝার চেষ্টা করুন, গত 17টি বছর ধরে বিএনপির অবস্থা কীরকম ছিল, অথচ মাত্র 80 দিনে তাদের অবস্থা এমন হয়ে গেছে, তাদের চেহারা সুরত, কথাবার্তা, আচার আচরণ দেখে মনেই হয় না যে কোনো জন্মে তাদের কোনো বিপদ ছিল। অ্যাজ ইট ইজ সরকার তারা এমনভাবে চালাচ্ছে মনে হচ্ছে গত 17 বছর আওয়ামী লীগের শাসন, আর 2 বছর বা 1.5 বছর ইউনূসের শাসন, 18.5 বছর আর 11-2 বছর, এই পুরো সেই প্রায় 21 বছর। এই 21 বছর আসলে বিএনপি সরকার চালিয়েছে। তারা একটার পর একটা খাল উদ্বোধন করছে, ব্রিজ উদ্বোধন করছে, প্রকল্প নিচ্ছে। অ্যাজ ইট ইজ মনে হয় যেগুলো সব রেডি করা ছিল, এবং তারা বলছে এগুলো আমরা করেছি। পদ্মা ব্যারেজ, আরে বাবা, একটা পদ্মা ব্যারেজ প্রকল্প রেডি করতে অন্তত 4 থেকে 5 বছর সময় লাগে। এটা ভূমি জরিপ, এটার সাইট সিলেকশন, এটার বাজেট করা, এটা নকশা করা, ইত্যাদি অনেক কিছু। একনেক পর্যন্ত পৌঁছাতে এরকম একটা প্রকল্পের কম করে হলে 5 বছর সময় লাগে। পুরো কাজটি সেই শুরু হয়েছে পদ্মা ব্যারেজ বলতে গেলে পাকিস্তান জমানা থেকে। এটা ধীরে ধীরে মডিফাই হয়েছে। একেবারে চূড়ান্ত পর্যায়ে আওয়ামী লীগ যখন এই জিনিসটা করবে, তখন তার মেইন সমস্যা ছিল যে এই কাজটি করতে গিয়ে সে ভারতের রোষানলে পড়তে চাচ্ছিল না। 2 নম্বর হলো যে এই কাজটি করতে গিয়েছে ভারতের সঙ্গে তার যে পানি চুক্তি আছে, সেই পানি চুক্তি ব্যাহত করতে চাচ্ছিল না। সে ভারতকে রাজি খুশি করিয়ে এই কাজটি করাতে চাচ্ছিল। আর এখন সরকার এটা প্রকল্প গ্রহণ করেছে। এখন যদি ভারত পানি না ছাড়ে, এই প্রকল্পের 2 পয়সার ভ্যালু নিয়ে এটা একটা আমাদের জন্য গদির উপর বিস্ফোরক হয়ে যাবে। পদ্মা নদীর এখন যতটুকু অবস্থা আছে তার চেয়ে আরও খারাপ হয়ে যাবে। টোটাল এই ব্যারেজের কারণে যতটুকু প্রভাব আছে এটুকু নষ্ট হয়ে যাবে যদি ভারত পানি না দেয়। এনিওয়ে, তো এই সকল বিষয় নিয়ে কিন্তু কেউ কথা বলছে না বিএনপির মধ্যে। বিএনপির একজন সংসদ সদস্য আছেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, তিনি খুব আকার ইঙ্গিতে কৌশলী কথা বলেছেন যে বিএনপি যদি আওয়ামী লীগের মতো মন্দ কাজ করে, তাহলে আওয়ামী লীগের চাইতেও তাদের পরিণতি আরও খারাপ হবে। এর কারণ হলো আওয়ামী লীগ আগে থেকে প্রস্তুত ছিল, তারা দৌড়ে পালিয়ে যাবে। 2 নম্বর তারা ভারত যেতে পেরেছে। এখানে একটা ফ্যামিলি ডাইনেস্টি ছিল। ফ্যামিলি ডাইনেস্টি থাকার কারণে শেষ সময় পর্যন্ত শেখ হাসিনা নিজে দাঁড়িয়ে থেকে তার যত কুশীলক আছে সবাইকে তিনি সেফ এক্সিট দিয়েছেন। আর যাদেরকে খরচের খাতায় ফেলে দিয়েছেন, সালমান আনিসুলরা, তারা ধরা পড়েছে। আর তার যত রত্ন, মণি, মাণিক্য, মানে দলের মধ্যে যারা কৌশলগতভাবে তার গুরুত্বপূর্ণ আগামীতে নেতৃত্বে থাকবে বা তার পছন্দের, তিনি তাদের সবাইকে নিরাপদে বিশ্বের সব জায়গাতে পাঠিয়ে দিয়ে এরপর তিনি হেলিকপ্টারে উঠেছেন। আপনার কী মনে হয় বিপদ আসলে সেই নাহিদ, সার্জিস, মাহফুজ এদের কথা একবারও, বা ডক্টর শফিকুর রহমানের কথা একবারও ডক্টর ইউনূস ভাববেন? তিনি তাড়াতাড়ি বলবেন, ওরে বাবা, রকেট পাঠাও, হেলিকপ্টারের কাজ হবে না, তাড়াতাড়ি রকেট পাঠাও, দরকার হলে ক্ষেপণাস্ত্র পাঠাও, ক্ষেপণাস্ত্রের উপর চড়ে আমি তাড়াতাড়ি আমেরিকা চলে যাবো, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। আচ্ছা, তারেক রহমান সাহেবের কথা চিন্তা করেন, তিনি যদি সেফ এক্সিট পান, তিনি কি আসাদুজ্জামান রিপন, শামসুজ্জামান দুদু, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর মঈন খান, মির্জা আব্বাস, মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিবুন নবী খান সোহেল, এরকম অসংখ্য মানুষ 300-400 মামলা নিয়ে গত 17টা বছর ধরে যারা রক্ত পানি করে দিয়েছেন, ক্ষমতা এখন বিএনপি এমনি খোঁজ রাখেন, আর বিপদের সময় এদের খোঁজ রাখবে? এরা প্রত্যেকটা লোকের উপর দিয়ে যদি বুলডোজার চালিয়ে দেয়, তাহলে কয়জন লোক কাঁদবে? আই ডোন্ট নো, আমি জানি না। তো সেই অবস্থা হলো কি, যে এই যে এখন দেশ চলছে, যারা যারা চালাচ্ছে, বা প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সঙ্গে যারা যারা আছেন, তারা কোথায় যাবেন, কী করবেন না করবেন, ডাজ নট ম্যাটার। মূল ব্যাপারটা হলো যে তাদেরকে অবশ্যই ভালো করতে হবে, আদারওয়াইজ আপনি আমি আমরা কেউ ভালো থাকবো না। মাঝে মধ্যে এই যে ইউটিউব করি, কিছু কথা বলি, ফেসবুকে কিছু কথা দেখি, আওয়ামী লীগের লোকজন টিপ্পনি কাটে। আজকের এই অবস্থার জন্য বাংলাদেশে যে কয়জন লোক দায়ী, তার মধ্যে আপনি একজন। সেই 2014 সন থেকে প্রিন্স করছেন, জনমত তৈরি করছেন, শেখ হাসিনার 12টা বাজিয়েছেন, আর তারেক রহমান সাহেবের জন্য, ইউনূসের জন্য পথ তৈরি করে দিয়েছেন। সো আপনার মিষ্টি মিষ্টি কথায় আমরা ভুলবো না। বলেন, কি বলবেন? হয়তো মারবেন আগামী দিনে, হয়তো পথে ঘাটে লাঞ্ছিত করবে না, কিন্তু আমার এই ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আগামীতে আমি কোনো সুযোগ পাবো, এটা চিন্তা করা একটা মানে হাইয়েস্ট গ্রেডের নির্বুদ্ধিতা। ফলে কী হলো, যার জন্য পরিশ্রম করেছি সেই 2014 থেকে আজ অবধি টানা 10টি বছর, মানে আমি যেভাবে ছিলাম কচু পাতার পানির উপরে, অনেকটা সাপের ফনার একদম কাছাকাছি, তো সেই জায়গায় থেকে যে সফলতা অর্জন করেছি আমি বা বিএনপি বা এখন যারা আছেন তারা, ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তো সবাই যদি আমরা সফল হই, সেই সফল হলে আমি কিছু পাই আর না পাই, অ্যাটলিস্ট মনে একটা আনন্দ। আমার সন্তান বা আমার বাবা আমাকে কিছু দিলে না, কিন্তু তারা খুব বড় মানুষ, আমার আসলে কোনো অভাব নাই, তারা খুব বড় মানুষ, আমি এক ধরনের স্যাটিসফ্যাকশন থাকবো। অথবা ধরুন আমি খুব বড় হলাম, বিশাল এবং ব্যাপক কিছু, কিন্তু আমার সন্তান পথে পথে ঘুরে বেড়াচ্ছে, আমার বাবা না খেয়ে মারা গেছেন, সেটা কেমন লাগবে বলেন? তো কাজে এই যে বর্তমান বিএনপি যারা আছেন তারা ভালো করুন, আরও মন্ত্রী হন, আরও বড় কিছু হন, আরও নেতা হন। আমরা কিছু মানুষ আছি, আমরা আমাদের মতো করে ভালো আছি, খেয়ে আছি, পরে আছি, ডাল ভাত আছি, এই যে আপনারা আমাদের কথা শুনতেছেন, এটাই আমাদের জন্য যথেষ্ট। তো সেই দিক থেকে এই যে বিএনপি যে ভালো করবে বা ভালো করবে না, এই বিষয়গুলো নিয়ে আসলে খোলামেলা কিছু কথাবার্তা বলা উচিত। তো ফজলুর রহমান সাহেব যেটা কথা বলেছেন যে বিএনপি যদি আওয়ামী লীগের মতো মন্দ কাজ করে, তাহলে তাদের পরিণতি আরও খারাপ হবে।
যেহেতু তিনি বিএনপির পোর্টফোলিওতে আছেন, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা, তিনি যেহেতু বিএনপি দলীয় সংসদ সদস্য, ফলে তাকে খুব গুণে বেছে কথা বলতে হবে। কিন্তু আমার জন্য তো আসলে ধরনের কোনো লিমিট নেই। আমার বিএনপির কোনো সাধারণ সদস্যপদ নেই। আমি বিএনপির কোনো পদ পদবিতে আগামীতে যাওয়ার 1% সম্ভাবনা নাই। এমনকি যদি দলের কেউ বলেনও, অনুরোধ করেন, এখানে শতভাগ নিশ্চিত থাকেন যে এই বয়সে এসে আমি আর নতুন করে দলীয় রাজনীতিতে যাব না। কিন্তু বিএনপির প্রতি আমার সফট কর্নার থাকবে। কোনো সরকারি পদ পদবি থেকে শুরু করে কোনো কিছুতেই দেখবেন না আমাকে। বললেও মানে যদি এখানে স্বয়ং প্রধানমন্ত্রী বলেন, এটা হবে না। তো কাজেই আমার যে বক্তব্য, সেই বক্তব্যটা হলো নির্লোভ। সেই বক্তব্যটা হলো যে নিরপেক্ষ, উইদাউট প্রিজুডিস। এই দলে 2018 সন থেকে আছি, সরাসরি ইলেকশন করেছি। এই দলের যে কোনো পদ পদবি, তারপরে এমপি হওয়া, মন্ত্রী হওয়া, এটা আমার জন্য খুবই সহজ একটা বিষয় ছিল, সহজলভ্য ছিল, হয়তো এখনও আছে। কিন্তু আসলে আমার মনে হচ্ছে আমি এখন যে কাজগুলো করছি এটাই আমার জন্য উপযুক্ত এবং এখানে আমি কমফোর্ট জোনে আছি। তো সেই কারণে বিএনপির যে কোনো কথা আমরা সুন্দর করে বলতে পারবো। ফজলুর রহমান সাহেব যেটা বলতে পারেনি, আমি বলছি যে বিএনপি এই অল্প সময়ের মধ্যে আওয়ামী লীগ গত 17 বছরে যা কিছু করেছে তার চেয়ে গত 17 মাসে বিএনপি তার চেয়ে বেশি খারাপ করেছে, বিশেষ করে চাঁদাবাজির ক্ষেত্রে, বিশেষ করে বিশৃঙ্খলা তৈরি করার ক্ষেত্রে, বিশেষ করে রাজনীতিতে পরিপক্কতা দেখানোর পরিবর্তে অপরিপক্কতা প্রদর্শনের ক্ষেত্রে। আওয়ামী লীগের চাইতে, অর্থাৎ 17 বছরে যা করেছে 17 মাসে এই 3টা সেক্টরে আরও খারাপ কাজ করেছে। আর যে কাজগুলো এখন তারা করছে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র দলের কোথাও সুসংগঠিত একটি সংগঠন নেই। আজকে আমি যখন এই কাজটা মানে ভিডিওটা করছি, তখন গাজীপুরে যেটা ডুয়েট, সেখানে ভিসি নিয়োগকে কেন্দ্র করে প্রচণ্ড মারামারি হচ্ছে। এটা থামবে না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি মারামারি হয়, বুয়েটে এটা হয়, ঢাকা কলেজে এটা হয়, বিশ্বাস করেন শিবিরের সঙ্গে ছাত্রদল কতটা পারবে আই ডোন্ট নো। এবং আজকের দিন পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই জায়গাগুলোতে ছাত্র লীগ এবং ছাত্র শিবির তারা যেভাবে ওত পেতে বসে আছে ছাত্রদলকে ধরার জন্য, এখানে সংঘর্ষ যে কোনো সময় বেঁধে যেতে পারে। এবং যখনই জামাত নিজেকে কমফোর্ট মনে করবে না, তখন সঙ্গে সঙ্গে সেখানে মানে যাকে বলা হয় গণ্ডগোল লেগে যাবে। অনেকে হয়তো বলার চেষ্টা করছেন যে বিএনপির সঙ্গে জামাতের যে সম্পর্ক আমাদের এবং মামুদের এরকম গোপনে গোপনে, কিন্তু ঘটনা না, তলে তলে ঘেঁষাং হয়ে গেছে। কেউ বলতে পারছে না, বিকজ স্টিল মধ্যে মানে বিএনপি, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জামাতের মধ্যে এখন আমেরিকা একটা সংযোগ স্থাপন করার চেষ্টা করছে। কিন্তু তৃণমূল থেকে শুরু করে জেলা পর্যায় থেকে বিভাগীয় এবং কেন্দ্রে এই হিংসা, দেশ ঘৃণা ছড়িয়ে পড়েছে। ইসলামী ব্যাংক অন্যান্য 5টা ব্যাংক নিয়ে যা কিছু হচ্ছে, সেখানে বড় বড় সরকারি পদ পদবিগুলো নিয়ে যা হচ্ছে, সবগুলো তছনছ করে দেওয়া হয়েছে। শিবিরের এবং জামাতের যত লোক আছে সবগুলোকে ঝেঁটিয়ে বিদায় করা হচ্ছে এবং তাদেরকে মনে করা হচ্ছে আওয়ামী লীগের চেয়ে বড় শত্রু। আওয়ামী লীগের যারা লোকজন আছেন, অনেকে টাকা পয়সা দিয়ে ঠিকই ম্যানেজ করেছেন, কিন্তু যারা চিহ্নিত শিবির হয়ে পড়েছেন তারা একজনে ম্যানেজ করতে পারেনি। অনেক টাকা দিয়ে একজন এসপি গেছেন, শিবিরের একজন এসপি, জামাতের একজন এসপি একটা জেলাতে, কিন্তু অল্প কদিন 15 দিনের মাথায় তাকে বদলি করে দেওয়া হয়েছে, ধরা পড়ে গেছে তিনি জামাতের লোক। এরকম ঘটনাগুলো ঘটছে সব জায়গাতে। এগুলো নিয়ে প্রচণ্ড বিরোধ। কিছু কিছু জায়গাতে বাহিনীগুলোর মধ্যে, সেক্রেটারিয়াতে, সরকারি অফিসে এমন অবস্থা হয়ে গেছে যেটা আওয়ামী লীগ জামানাতে এটা ছিল না। আপনি আগে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন অ্যাট ফার্স্ট, তারপর দলবাজি করেন। আপনার নিয়ন্ত্রণ নাই, আপনি দলবাজি করলেন। বিরাট একটা সৈন্যবাহিনী, তাদের কাউকে ছিলেন না, কথায় কথা সেখানে গিয়ে আপনার মামুকে, আপনার খালুকে, আপনার ভাতিজাকে, আপনার ছেলেকে কমান্ডার ইন চিফ বানিয়ে বললেন যাও যুদ্ধ করো। কোনোদিন যুদ্ধ হবে না, আগে বাহিনীটা তৈরি করেন। তো সেই জায়গাটা হয়তো এখন যে কাজটা বিএনপি করছে দলবাজি, এটা আরও 2 বছর পরে করলে ভালো হতো। কিন্তু তা না করে ফার্স্ট ডে আজকের দিনে আমাদের ঢাকা মেট্রোপলিটন কমিশনার লাগবে, সিএমপির কমিশন লাগবে, গাজীপুর জিএমপি কমিশনার লাগবে, সিলেটের কমিশনার লাগবে, সবগুলো এসপি টেসপি সব লাগবে নিজেদের। ফলে যা হবার তাই আলটিমেটলি হয়ে গেছে। ব্যাংকিং সেক্টর, অ্যাডমিনিস্ট্রেশন, এর বাইরে বিভিন্ন সেই বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ করা, প্রক্টর নিয়োগ করা, তারপর সেই যে ছাত্র সংগঠনের দাপট দেখানো, এই কাজগুলো কোনো রকম প্রস্তুতি ছাড়া, কোনো রকম গ্রাউন্ড ওয়ার্ক ছাড়া তারা শুরু করেছে। ধরুন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া মানে ইসলামী বিশ্ববিদ্যালয়, এখানে তো আসলে অ্যাবসলিউটলি জামাত শিবিরের আধিপত্য। 3টা বিশ্ববিদ্যালয়, একেবারে 4টে বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপর এই যে কুষ্টিয়াতে ইসলামী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এখানে যে কোনোভাবে রেজিমেন্টাল ফোর্সের সাথে লড়াই করার, ফাইট করার শক্তি জামাত শিবিরের আছে। তো সেখানে আপনি ভিসি নিয়োগ দিবেন, সেখানে আপনি প্রক্টর নিয়োগ দিবেন। আপনার ভিসি প্রক্টরের অবস্থা তাদের জীবনে তো টানাটানি লেগে যাবে কদিন পরে। এবং 1টা 2টো 3টা জায়গাতে যখন ভিসিরা মার খাবেন, প্রক্টররা মার খাবেন, এগুলো তো এখন ডালভাত হয়ে গেছে। ভিসি মারা, প্রক্টর মারা, এগুলো তো এখন একটা গর্বের বিষয় হয়ে গেছে। গালে দুটো চল বসাই দিল। এই যে কাজগুলো হয়েছে, এই কাজগুলো আওয়ামী লীগের সেটা আরও খারাপ অবস্থায় চলে গেছে। এরপর হলো টাকা খরচ। সরকার যে খাতে টাকাগুলো খরচ করছে, ইট ইজ নট স্মার্ট। আপনি চিন্তা করেন, সব জায়গাতে পাইকারি হারে কার্ড দেওয়া হচ্ছে। ধরুন গড়ে যদি 5 কোটি কার্ড দেওয়া হয়, একটা কার্ড তৈরি করতে যদি 100 টাকা লাগে, 5 কোটি ইন্টু 100, 500 কোটি টাকা খালি আপনি কার্ড তৈরি করতে দিলেন, 500 crore টাকা। যেই কাজটা পেয়েছে তার খরচ যাবে 20 টাকা করে পার কার্ডে বা 10 টাকা করে পার কার্ডে, বাকি লাভ। এগুলো না অনেক সময় হয় কি, পুনর্বার মুশিক ভব। খুব নির্মম একটা বাজে কথা বলি, গত যে 2001 সন থেকে যে 6 সন, যখন এই হাওয়া ভবনের গ্যাংগুলো যারা ছিল
তাদের বদনামগুলো কি ছিল বলেন তো? বড় বড় নিয়োগ বদলেছিল না, কিন্তু একেবারে রাস্তার যে চাঁদাবাজি, সেই চাঁদাবাজির অংশ হাওয়া ভবনে যেত, ঘুষ দুর্নীতির একটা অংশ সেখানে যেত, এই বদনামটা ছিল। আচ্ছা, এই যে আরাফাত রহমান কোকো, তারেক রহমান সাহেব, তাদের বদনাম কেন হয়েছিল? সদরঘাটে তারা 3-4টে লঞ্চ, এক একটা লঞ্চের দাম হতো 20 লাখ টাকাও না ওই জমানাতে। কি কোকো 1, 2, 3, তো যে সময় কোকো 1, 2, 3 হয়, সেই সময়টাতে ধরেন 5টা লঞ্চ যদি নামাতে হয়, 5টা লঞ্চে সাকুল্যে 1 কোটি টাকা খরচ যাবে। আমাদের মতো মানুষ, মানে ওই সময়টাতে আমি গোলাম মোল্লা রনি 1 কোটি টাকা সদরঘাটে লঞ্চ থেকে মানে পানির মধ্যে ফেলে দেওয়ার মতো অবস্থা ছিল, ব্ল্যাক মানি না হোয়াইট মানি। কিন্তু বদনাম হয়ে গেছে কি, আরে বাবা পুরা কোকো জাহাজ বাণিজ্য করে ফেলছে। আর জানি না, এক একটা লঞ্চ নট মোর দেন 20 থেকে 30 লাখ টাকা মূল্যের ছিল না, ছোট ছোট লঞ্চ। সোনালী ব্যাংক থেকে 35 কোটি না 40 কোটি টাকা নিয়ে কি করলো, ডান্ডি ডাইং করলো। সেই ডান্ডি ডাইং কোথায়? কম্পোজিট, ওয়ান কম্পোজিট কোথায়? এরপরে কি করলো, মার্শাল ডিস্টিলারিজ করলো। মার্শাল ডিস্টিলারিজ করলো এবং সেখানে মদ তৈরি হবে। সব জায়গায় বদনাম শুরু হয়ে গেল যে এই সরকারি যারা লোকজন, তারেক রহমান সাহেব এরা মদের ব্যবসা করতেছে। আচ্ছা বলেন তো, আর লাগে? আচ্ছা, গন্ডগোল লাগলো বলেন তো, মাহিবী চৌধুরী এবং বি চৌধুরী, বদরুদ্দোজা চৌধুরী, তাদের সাথে সম্পর্কটা নষ্ট হলো কেন? নষ্ট হলো এই যে ঢাকা শহরে যে বিল বোর্ডগুলো আছে না, এই বিল বোর্ডের ব্যবসা নিয়ে, বিটিভির যে বিজ্ঞাপন ব্যবসা নিয়ে, এই ব্যবসা নিয়ে কোকোর সাথে, মাহিবী চৌধুরীর সাথে বা হাওয়া ভবনের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে বা কোকোর কোনো বন্ধুর সাথে মাহিবী চৌধুরীর দূরত্ব, এটাই আমরা শুনেছি। বলেন তো, এই যে রাস্তায় কে বিল বোর্ডটা নেবে, সাইনবোর্ডটা নেবে, এরপর হঠাৎ করে ঢাকা সিটি কর্পোরেশনের সৌন্দর্য বর্ধনের কাজ কে করতেছে? সব জায়গাতে নাম হয়ে গেল কোকো করতেছে, কোকো করতেছে, তারেক জিয়া করতেছে। সত্য মিথ্যা আমরা কিছু জানি না, কিন্তু পুরো রোড ঘাট রাস্তা বড় হচ্ছে, এখানে করে গাছ লাগানো উচিত হচ্ছে। কয়টা টাকা? এগুলো কেউ করে? কোনো প্রয়োজন নাই। সরকারের এত সুন্দর সুন্দর প্রকল্প আছে, যেখান থেকে যেমন শেখ হাসিনার লোকজন 1000 কোটি টাকা নিয়ে গেছে, কেউ টের পায়নি। অথচ আপনি 10 কোটি টাকা 20 কোটি টাকা লাভের জন্য কি বদনাম। ক্লাব পাড়াগুলোতে জুয়া খেলা চলতো, ওখানে সে ব্রাদার্স ক্লাব, বিভিন্ন ক্লাব, এবং সেখানে একটা গ্রুপে গড়ে উঠেছিল ওই সময়টাতে। এখন এইবার এসে দেখেন যে কাজগুলো হচ্ছে, কাঠ বানাতে হবে, খাল কাটতে হবে, যে দেখেন খাল কাটা নিয়ে কি হচ্ছে। ফলে এইগুলোর যে জাস্ট শুরু হলো তো মাত্র 70-80 দিন, আপনি 3 মাস 4 মাস যেতে দেন, 6 মাস যেতে দেন, এই অক্টোবর নভেম্বরের মধ্যে দেখবেন যে এইগুলোর দুর্গন্ধ কিভাবে ছড়ায়। জামাত এখন যে ভাষায় কথা বলছে, এনসিপি যে ভাষায় কথা বলছে, নাসিরুদ্দিন পাটোয়ারিরা যে ভাষায় কথা বলছে, এমনকি একসময় যারা মানে জনাব তারেক রহমান সাহেবের ব্যাপারে যাকে বলে জীবন দিয়ে দিত, সেই আমতারেক তো একটা সময় পিনাকির পক্ষে কথা বলতো, একসময় জামাতের পক্ষে কথা বলতো, আবার বিএনপির পক্ষে কথা বলা শুরু করেছে। এখন আপনি গিয়ে দেখেন আমতারেক ইজ নট হ্যাপি, এরকম মানুষের মুখ আপনি বন্ধ করতে পারবেন তো। এর ফলে কি হচ্ছে, সরকার দ্রুত জনপ্রিয়তা হারিয়ে ফেলবে, সরকার দ্রুত বদনামের শিকার হয়ে পড়বে। আর আমাদের দেশে ভালো কাজ করে জীবনে কেউ রিওয়ার্ডেড হয়েছে, নট লাইক দ্যাট। আবার মন্দ কাজ করে মানুষ শাস্তি পেয়েছে, সেটাও বলা যাচ্ছে না। একটা মধ্যপন্থা অবলম্বন করতে হয়। খুব বড় মেধাবী লোক আমাদের দেশে পয়দাই হয় না, এই জমিন ধরনের কেউ পয়দা করতে পারবে না, কোনোদিন করতে পারে নাই। আমাদের দেশে যারা লোকজন আছে, আমরা সেই কামার কুমার জেলে একদম সাধারণ মানুষ, মানে অ্যাভারেজ। তো এদের মধ্যে কেউ হয়তো একটু 19-20 একটু বেশি, সেই নেতা হবে, সেই চেয়ারম্যান হবে, মেম্বার হবে, এমপি হবে, মন্ত্রী হবে, এরাই হবে। তো সেই দিক থেকে এখন যারা আছেন, তারা যদি মনে করেন যে তারা মানে মঙ্গল গ্রহ থেকে আসছেন, তাদের জ্ঞান গরিমা শক্তি সমতা অনেক বেশি, নো, আপনারা আমাদের মতো অন অ্যাভারেজে ইউ হ্যাভ গট দ্য অপরচুনিটি অ্যান্ড আই হ্যাভ নট গটেন দ্য অপরচুনিটি। আমি পাইনি, আপনি পেয়েছেন, এই যে ডিফারেন্স। কাজেই সতর্ক হন, সময়কে ব্যবহার করুন, আমাদেরকে শান্তি দিন। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।